নমস্কার। সবুজ বড় অবুঝ এই শিশু সংস্থাটি আমি মনে করি আমার নিজের গ্রুপ, আমার নিজের বাচ্চাদের সঙ্গে কথা বলার জায়গা এবং বাচ্চাদেরও আমার সঙ্গে কথা বলার জায়গা, এইটা আমি মনে করি। তাই আমি আজকে অনুষ্ঠানের শুরুতে কখনোই বলবো না যে আমি সবুজ বড় অবুঝের আমন্ত্রণে এখানে গল্প পাঠ করতে এসেছি। আমি বলবো আমি স্বেচ্ছায় এবং নিজের ইচ্ছে নিজের আনন্দতে সবুজ বড় অবুঝে এসেছি শিশুদের জন্য গল্প পাঠ করে শোনাতে। আমি জানি না শিশুরা কতটা এই অনুষ্ঠান দেখেন বা তাদের বাবা মা কতটা বাচ্চাদেরকে বাংলা পড়াতে চান, বাংলা গল্প শোনাতে চান, এটা আমি জানি না। শোনাতে চাইতেও পারেন, আবার নাও চাইতে পারেন। কিন্তু শিশু শিক্ষক হিসাবে আমি যে চ্যানেলেই যাই, সেটা অফলাইন অনলাইন যে অনুষ্ঠানই হোক না কেন, শিশুদের অনুষ্ঠানে যেখানে যেখানে যাই আমি সবসময় বলি যে বাচ্চাদের বাংলা গল্প শোনান। মাতৃভাষায় আমাদের অনেক সম্পদ। আমি একথা কখনোই বলছি না যে রাষ্ট্রভাষায় সম্পদ নেই বা আন্তর্জাতিক যে ভাষা ইংরাজিতে সম্পদ নেই, কিন্তু সবার প্রথমে মায়ের গর্ভে থেকে আমরা যে ভাষা শুনি সেই ভাষায় অনন্য যে সব গল্প লেখা হয়েছে সেগুলো পড়তে হবে। সেগুলো পড়লে আমরা আনন্দ পাবো বা আমাদের বাচ্চারা আনন্দ পাবে, এইটুকু আমি নিশ্চিত করে বলতে পারি। যদি আমরা সেই গল্পকে তাদের কাছে পৌঁছতে পারি, সেই গল্প নিয়ে পৌঁছনো মানে শুধু তো রিডিং করা নয়, গল্পের রস তাদের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে তারা নিজে থেকেই গল্প শুনতে চাইবে, গল্প পড়তে চাইবে। এতে পড়াশোনার কোনো ক্ষতি হয় না। আমাদের যখন হয়নি, আমাদের বাচ্চাদেরও হবে না বলে আমার বিশ্বাস। আজকে আমি পাঠ করে শোনাব উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ঝানু চোর চানু। আমাকে শুধু বলুন যে আমার কথা পরিষ্কার করে শোনা যাচ্ছে কিনা, আপনারা সবাই শুনতে পাচ্ছেন কিনা। শোনা না গেলে ভালো লাগবে না বাচ্চাদেরও, সেই জন্য আমি জিজ্ঞেস করছি। আমি তাহলে পাঠে যাই, এখনো উত্তর আসতে দেরি হচ্ছে, তো আমি পাঠে যাচ্ছি। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ঝানু চোর চানু। বাচ্চাদের বলি, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ছিলেন তোমাদের একজন প্রিয় কবি, ছোটদের লেখক বলে যাকে আমরা বেশি চিনি। তিনি অবশ্যই শুধু ছোটদের লেখক নন, কিন্তু আমরা তাকে বেশি চিনি ছোটদের লেখক হিসাবে। সুকুমার রায়ের বাবা এবং আমাদের প্রিয় চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ঠাকুরদা। সেই উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্প ঝানু চোর চানু। ছেলেবেলা থেকেই চানু শয়তানের এক শেষ। আশেপাশের লোকজন তার জ্বালায় অস্থির। চানুর বাবা বড় গরিব ছিল। চানু ভাবল বিদেশে গিয়ে টাকা পয়সা রোজগার করে আনবে। যেমন ভাবা তেমনি কাজ। একদিন সে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। খানিক দূরে গিয়েই বনের ভিতর দিয়ে একটা নির্জন রাস্তা। চানু সেই রাস্তা ধরে চলল। সমস্ত দিন বৃষ্টিতে ভিজে শ্রান্ত ক্লান্ত হয়ে সন্ধ্যার সময় পথের ধারেই একটি কুঁড়ে ঘর ছিল, সেখানে এসে চানু উপস্থিত। ঘরের ভিতরে আগুনের পাশে একটি বুড়ি বসেছিল।
চানুকে দেখে সে জিজ্ঞাসা করল, কি চাই বাপু তোমার? চানু বলল, চাইবো আর কি, কিছু খাবার দাবার চাই আর একটি বিছানা চাই। বুড়ি বলল, সরে পড়ো বাপু, এখানে কিচ্ছুটি পাবে না, কিচ্ছুটি পাবে না। আমার 6টি ছেলে সারা দিন খেটে খুঁটে তারা এখনই বাড়ি ফিরবে। তোমাকে এখানে দেখতে পেলে তারা তোমার গায়ের চামড়া তুলে ফেলবে। চানু বলল, সেটা আর বেশি কথা কি, এই ঠান্ডায় বাইরে গাছের তলায় দাঁড়িয়ে মরার চেয়ে গায়ের চামড়া তুলে ফেলবে সেইটাই বরং ভালো। বুড়ি দেখলো সে সহজ লোকের পাল্লায় পড়েনি। কি আর করে, তখন চানুকে পেট ভরে খেতে দিল। শুতে যাওয়ার সময় চানু বুড়িকে বলল, দেখো বুড়ি, তোমার ছেলেরা এসে যদি আমার ঘুম ভাঙায় তাহলে কিন্তু বড্ড মুশকিল হবে বলছি। পরের দিন ঘুম ভাঙলে পর চানু দেখল 6 জন অতি বদ চেহারার লোক তার বিছানার পাশে দাঁড়িয়ে। চানু তাদের দেখেও গ্রাহ্য করল না। দলের সর্দারটি তখন চানুকে জিজ্ঞাসা করল, তুমি কে হে বাপু, কি চাও এখানে? চানু, আমার নাম সর্দার চোর, আমার দলের জন্য লোক খুঁজে বেড়াচ্ছি। তোমরা যদি চালাক চতুর হও তাহলে তোমাদের অনেক বিদ্যে শিখিয়ে দেব। সর্দার বলল, আচ্ছা বেশ, তুমি তাহলে এখন উঠে একটু খাও দাও, তারপরে দেখা যাবে এখন কে সর্দার। বিছানা থেকে উঠে সকলের সঙ্গে বসে চানু খেলো। ঠিক তারপরই সকলেই দেখল একটা সুন্দর ছাগল সঙ্গে নিয়ে একজন কৃষক বনের পাশে যাচ্ছে। তখন চানু বলল, আচ্ছা, তোমাদের কেউ কোনো রকম জবরদস্তি না করে শুধু ফাঁকি দিয়ে ওই লোকটার ছাগলটা নিয়ে আসতে পারো? একজন একজন করে সকলেই বলল, না ভাই, আমরা কেউ তা পারবো না। চানু বলল, বাস, তাহলেই দেখো আমি তোমাদের সর্দার কিনা, আমি এখনই ছাগলটা নিয়ে আসছি। এই বলে সে তখনই বনের ভিতর দিয়ে গিয়ে রাস্তার মোড়ে তার ডান পায়ের জুতোটা রেখে দিল। তারপরে ছুটতে গিয়ে কিছু দূরে রাস্তার আর একটা মোড়ে বাঁ পায়ের জুতোটাও রেখে রাস্তার ধারে বনের ভিতর চুপ করে লুকিয়ে রইল। খানিক পরে সেই কৃষক এসে প্রথম জুতোটা দেখে মনে করলো খাসা জুতোটা পরে রয়েছে, কিন্তু এক পাটি দিয়ে কি হবে, আর এক পাটি থাকলে ভালো হতো। খানিক দূরে এগিয়ে গিয়ে কৃষক আর এক পাটি জুতো দেখে ভাবলো, এ হে 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 হে, আমি কি বোকা, কি বোকা, ও পাটিটা যদি নিয়ে আসতাম। যাই তাহলে ওটা নিয়ে আসি গিয়ে। একটা গাছে ছাগলটা বেঁধে সে তো চলল জুতো আনতে। এদিকে চানু কিন্তু ছুটে গিয়ে আগেই সেটা নিয়ে এসেছে। তারপর কৃষক ছাগলটাকে বেঁধে রেখে যখন চলে গেল, তখন চানুও বাঁ পায়ের জুতোটা নিয়ে ছাগলটার বাঁধন খুলে সেটাকেও নিয়ে বনের ভিতর দিয়ে বুড়ির কুটিরে এসে উপস্থিত। কৃষক গিয়ে প্রথম জুতোটাও পেল না, ফিরে এসে পরের জুতোটাও পেল না। তারপর আবার যখন দেখলো ছাগলটিও সেখানে নেই, তখন সে ভাবলো, এখন করি কি? গিন্নিকে যে বলে এসেছি বাজারে ছাগলটা বেচে তার জন্য একখানা গায়ের চাদর কিনে নিয়ে যাব। এহে, যাই তাহলে, চুপচাপ গিয়ে আর একটা জন্তু নিয়ে আসি, না হলে যে ধরা পড়ে যাব। গিন্নি ভাববে আমি বোকার এক শেষ। ও মা গো! এদিকে চানু ছাগল নিয়ে বুড়ির বাড়িতে যখন গেল, তখন সেই চোরেরা তো একেবারে অবাক। চানুকে কত করে জিজ্ঞাসা করলো, কিন্তু চানু কিছুতেই বলল না কি করে সেই ছাগলটা আনলো। খানিক বাদে সেই কৃষক একটা মোটা সোটা সুন্দর ভেড়া নিয়ে এসে উপস্থিত। চানু বলল, যাও দেখি কে জবরদস্তি না করে ভেড়াটা আনতে পারো। 6 চোরের সকলেই অস্বীকার করলো। তখন চানু বলল, আচ্ছা দেখি আমি পারি কিনা, আমাকে একটা দড়ি দাও দেখি। দড়ি নিয়ে চানু বনের ভিতরে ঢুকে পড়ল। এদিকে কৃষকটি তার ছাগল চুরির কথা ভাবতে ভাবতে রাস্তা দিয়ে চলেছে। মোড়ের কাছেই এসে দেখে, ওরে বাবা, গাছের ডালে একটা মরা ঝুলছে।
মরা দেখেই তার গায়ে কাঁটা দিল। রক্ষা করো বাবা, খানিক আগে তো এখানে মরা টরা আমি কিচ্ছু দেখতে পাইনি। সামনের মোড়ে গিয়ে কৃষক দেখলো আর একটা মরা গাছের ডালে ঝুলছে। রাম 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 রাম, এ হলো কি? আমার মাথাটা গুলিয়ে যায়নি তো? রাম 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 রাম। কৃষক তাড়াতাড়ি চললো, কিন্তু কি সর্বনাশ! রাস্তার আর একটা মোড়ে গিয়ে দেখে সেখানেও একটা মরা ঝুলছে। পর 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 তিনটে মরা এতটা কাছাকাছি ঝুলছে দেখে তার মনে সন্দেহ হলো, না, এ কখনোই হতে পারে না, আমারই বোধ করি মাথা খারাপ হয়েছে। আচ্ছা, দেখে আসি আগের মোড়া দুটো এখনো গাছে ঝুলছে কিনা। কৃষক সবে মাত্র মোড়টা ফিরেছে, তখন ডালের মড়া চট করে নেমে এসে বাঁধন খুলে ভেড়াটাকে নিয়ে বনের ভিতর দিয়ে একেবারে বুড়ির বাড়ি গিয়ে হাজির। এদিকে কৃষক গিয়ে দেখলো মরা টরা কিছুই গাছে ঝুলছে না। ফিরে এসে দেখলো তার ভেড়াটাও নেই, কে জানি দড়ি খুলে নিয়ে চম্পট দিয়েছে। তখন তার মনটা কেমন হলো তোমরা তো বুঝতেই পারছো বাপু। বেচারি মাথা খুঁড়তে লাগলো, হায় হায় হায়, কার মুখ দেখে আজ বেরিয়েছিলুম গো। এখন গিন্নি কি বলবে? সমস্ত সকালটাই দেখো আমার কেমন মাটি হয়ে গেল, ছাগল বেড়া দুটোই গেল। এখন করি কি, করি কি? একটা কিছু এনে বাজারে বিক্রি করে গিন্নির শাল না কিনলেই চলবে না। আসবার সময় দেখেছিলাম ষাঁড়টা মাঠে চড়ে বেড়াচ্ছে। যাই, হ্যাঁ, আমি সেইটাই নিয়ে আসি, গিন্নিও দেখতে পাবে না। চানু যখন চোরেদের বাড়ি ভেড়া নিয়ে গিয়ে উপস্থিত, তখন চোরেদের আক্কেল গুড়ুম হয়ে গেল। সর্দার চট্টি বলল, আর একটা যদি এরকম চালাকি খেলতে পারো, ব্যাস, তাহলে তোমাকেই আমাদের সর্দার করব। ততক্ষণে কৃষকটিও ষাঁড় নিয়ে এসে উপস্থিত। এবার চানু বলল, যাও তো, জবরদস্তি না করে কে ষাঁড়টা ফাঁকি দিয়ে আনতে পারো? কেউ যখন ভরসা পেল না, তখন সে বলল, আচ্ছা দেখি আমি পারি কি না। চানু বনের ভেতর ঢুকে পড়ল। কৃষকটি খানিক দূর এগিয়ে গিয়েই বনের মধ্যে একটা ছাগলের ডাক শুনতে পেল। ঠিক তারপরে একটা ভেড়াও ডেকে উঠল। আর তাকে রাখে কি, একটা গাছে ষাঁড়টাকে বেঁধে রেখে ছুটল বনের ভিতর। কৃষক যত যায় ততই শোনে একটু একটু আগেই ডাকছে। দেখতে দেখতে প্রায় আধ মাইল দূরে চলে গেল, তখনও ওই একটু 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 আগে ডাকছে। এদিকে হঠাৎ সব চুপচাপ হয়ে গেল। ভেড়া ছাগলের ডাক আর শুনতে পাওয়া গেল না। এদিক সেদিক খুঁজে খুঁজে কৃষক একেবারে হয়রান হয়ে গেল। কোথা বা ছাগল আর কোথায় বা ভেড়া? বেচারি কাহিল হয়ে আবার ফিরে এলো, কিন্তু কি সর্বনাশ! সেখানে ষাঁড়টিও নেই। বন ওলট পালট করে ফেলল রে, কিন্তু কিছুতেই সেই ষাঁড়ের খোঁজ আর পেল না। চানু যখন ষাঁড় নিয়ে এসে উপস্থিত, তখন তো আর কথাটি নেই। চোরেরা চানুকে তাদের সর্দার করলো। তাদের আনন্দ দেখে কে, সমস্ত দিনটা আমোদ করেই কাটিয়ে দিল। লুটপাট করে চোরেরা যা কিছু আনতো একটা গহ্বরের মধ্যে সব লুকিয়ে রাখতো। রাত্রে খাওয়া দাওয়ার পর তারা চানুকে নিয়ে সেই সমস্ত টাকা করে সব দেখিয়ে দিল। চানু তো এখন তাদের সর্দার, তা তাকে সব না দেখালে চলবে কেন? কি যে বলো তোমরা! তো দলের সর্দার হবার প্রায় এক সপ্তাহ পরে চোরেরা একদিন চানুকে বাড়ির জিম্মায় রেখে, দেখো কাণ্ড, চানুকে বাড়ির জিম্মায় রেখে তারা গেল চুরি করতে। খালি বাড়ি বাপু। চানু সেই শয়তান বুড়িকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি যে এদের ঘর সংসার দেখো, এরা তোমাকে তার দরুন কিছু বকশিস টকশিস দেয় না? বুড়ি, বকশিস দেয় না, ওদের মাতা দেয়। বটে, কিচ্ছু দেয় না? আচ্ছা বুড়ি, তুমি এসো আমার সঙ্গে, আমি তোমাকে ঢের টাকা দেব। বুড়িকে সঙ্গে করে চানু টাকার ঘরে গেল। জন্মেও বুড়ি এত ধন কোনো দিন দেখেনি। মুখ হাঁ করে সেই রাশি রাশি টাকা মোহরের দিকে খানিকক্ষণ শুধু চেয়েই রইল। তারপর বুড়ির আহ্লাদ অবশ্য আর ধরে না, হাঁটু গেড়ে মাটিতে পড়ে দুই হাতে টাকাগুলো ঘাঁটতে লাগলো।
সময় বুঝে চানুও তার পকেট বোঝাই তো করলেই। তারপর একটা থলে মোহর দিয়ে ভর্তি করে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে এসে বাইরের দিক থেকে দরজায় চাবি লাগিয়ে দিল। ব্যাস, বুড়ি সেই ঘরেই, সেই টাকার ঘরেই আটকা পড়ে রইল। বেরিয়ে এসে চানু একটা সুন্দর পোশাক পরল। তারপর সেই ছাগল, ভেড়া আর ষাঁড়টাকে নিয়ে একেবারে সেই কৃষকের বাড়ি গিয়ে উপস্থিত। কৃষক তার স্ত্রীকে নিয়ে বাড়ির দরজাতেই বসেছিল। তারপর সেই হারানো জন্তুগুলোকে দেখে আহ্লাদে লাফিয়ে উঠল। চানু বলল, এ জন্তুগুলো কার, বলো দেখি। হ্যাঁ, এগুলো তো আমাদের। ও মশাই, আপনি পেলেন কোথায়? এই বনের ভেতর চড়ে বেড়াচ্ছিল। আচ্ছা, ছাগলটার গলায় একটা থলে ঝুলছে, তাতে 10টা মোহর রয়েছে, ওগুলিও কি তোমাদের? কৃষক বলল, না মশাই, আমরা গরিব দুঃখী লোক, মোহর কোথা পাবো? আচ্ছা, মোহরগুলো তোমরা নাও, আমার কিচ্ছু দরকার নেই। এই বলে চানু কৃষককে মোহরগুলো দিয়ে দিল। 2 হাত তুলে কৃষক চানুকে আশীর্বাদ করল। সমস্ত দিন চলে 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 প্রায় সন্ধ্যার সময় চানু নিজের বাড়িতে এসে উপস্থিত হলো। বাড়ির ভিতরে গিয়ে দেখলো তার বাবা মা বসে আছেন। চানু বলল, ভগবান, ও ভগবান, আপনাদের ভালো করুন, আজ রাতটা আপনাদের বাড়িতে থাকতে পারি কি? আপনার মতো ভদ্রলোক কি এখানে থাকতে পারবেন? আমরা যে বড্ড গরিব। চানু আর চুপ করে থাকতে পারল না। বললে, বাবা, তুমি কি তোমার ছেলেকেও চিনতে পারছো না? চানুর বাবা মা খানিকক্ষণ অবাক হয়ে রইল। তারপর চানুকে বুকে জড়িয়ে ধরে বলল, এমন সুন্দর পোশাক তুমি কোথায় পেলে বাবা? চানু, বাবা, পোশাক দেখেই অবাক হয়ে গেলে, তাহলে এই টাকাগুলো দেখে কি করবে? এই বলে চানু পকেট খালি করে সব মোহর টেবিলের ওপরে রাখলো। এতগুলো মোহর দেখে চানুর বাবার বড্ড ভয় হলো। চানু তখন সব কথা খুলে বলল। তার আশ্চর্য বুদ্ধির কথা শুনে চানুর মা বাপের আনন্দ আর ধরে না। পরের দিন সকালে চানু বাবাকে বলল, বাবা, যাও জমিদার বাড়ি, বলো গিয়ে আমি তার মেয়েকে বিয়ে করতে চাই। চানুর কথা শুনে তার বাবার চোখ বড় বড় হয়ে গেল। বলিস কি রে বেটা, তাহলে যে আমার পিছনে কুকুর লেলিয়ে দেবে? না না, তুমি বলো যে আমি সর্দার চোর, আমার মতো চোর দুনিয়ায় আর নেই, আমি একেবারে ঝানু চোর, জবরদস্ত চোর, ওস্তাদ চোরদের ফাঁকি দিয়ে লাখ লাখ টাকা রোজগার করে এনেছি। দেখো বাবা, যখন দেখবে জমিদারের মেয়েও সেখানে আছে, তখনই এসব কথা বলো, বুঝলে? আচ্ছা, এত করে যখন বলছো তখন যাচ্ছি, কিন্তু চানু, কিছু হবে বলে তো মনে হয় না। প্রায় 2 ঘন্টা পরে চানুর বাবা জমিদার বাড়ি থেকে ফিরে এলো। চানু বলল, কি করে এলে বাবা? নেহাত মন্দ নয়, মেয়েটি যে বড় অনিচ্ছুক তা তো মনে হলো না। বোধ করি বাবাজি, তুমি এর আগেও তার কাছে এই প্রস্তাবটি করেছো না? যাও, জমিদার মশাই বললেন আসছে রবিবারে তারা নাকি একটি হাঁস ভেজে খাবেন। তুমি যদি কড়া থেকে হাঁসটা বেমালুম চুরি করতে পারো, তাহলে তিনি তোমার কথা ভেবে দেখবেন। এর এমন শক্ত কি বাবা? দেখা যাবে। রবিবার দিন জমিদার এবং বাড়ির সকলে রান্নাঘরে রয়েছেন, হাঁস ভাজা হচ্ছে। এমন সময় রান্নাঘরের দরজা খুলে গেল। একটা অতি কুৎসিত বুড়ো ভিখারি, পিঠে তার মস্ত বড় একটা থলে ঝুলছে, সে এসে রান্নাঘরের দরজায় উঁকি মেরে বলল, জয় হোক বাবা, আপনাদের খেয়ে দে কিছু থাকলে আমি বুড়ো ভিখিরি কিছু খেতে পাবো কি? জমিদার মশাই বললেন, অবশ্যই পাবে, রান্নাঘরের দাওয়ায় একটু বসো। জানলার পাশে একজন লোক বসেছিল। খানিক পরে সে চেঁচিয়ে উঠল, আরে মস্ত বড় একটা খরগোশ, আরে আরে ছুটে বাগানের দিকে যাচ্ছে। জমিদার মশাই, একে মারলে হয় না?
জমিদার ধমক দিয়ে বললেন, খরগোশ মারবার ঢের সময় মিলবে, এখন চুপ করে বসে থাকো। খরগোশটা বাগান দিয়ে ঢুকলো। ভিখারি পোশাক পরা চানু থলের ভিতর থেকে, দেখো কাণ্ড, থলের ভিতর থেকে আর একটা খরগোশ ছেড়ে দিল। একটু পরেই চাকর আবার চেঁচিয়ে উঠল, বাবু বাবু বাবু, খরগোশটা এখনো রয়েছে, এখনো চেষ্টা করলে মারা যায়। আবার জমিদার ধমক দিলেন, আয় চুপ করে থাকো বলছি। খানিক বাদে চানু আরও একটা খরগোশ থলে থেকে বের করে ছেড়ে দিল। চাকরও চেঁচিয়ে উঠল। আর যায় কোথা, একজন একজন করে সব কটি চাকর রান্নাঘর থেকে বেরিয়ে খরগোশের পিছনে তাড়া করলো। জমিদার মশাইও বাদ পড়লেন না। খরগোশ তাড়িয়ে সকলে ফিরে এসে কি দেখলে জানো? দেখলে ভিখারিও নেই, কড়ার মধ্যে হাঁসও নেই। একটু পরেই জমিদার মশাই বুঝতে পারলেন। তিনি বললেন, আচ্ছা, ফাঁকিটা দিয়েছে চানু, সত্যি সত্যি আমাকে জব্দ করে দিয়েছে গো। একটু পরেই চানুদের বাড়ি থেকে একজন চাকর এসে জমিদার মশাইকে বললে, আগে আমার মনিব বলে পাঠিয়েছেন আপনারা অনুগ্রহ করে আমাদের বাড়ি গিয়ে খাবেন। জমিদার বড় চমৎকার সাদাসিধে লোক ছিলেন, মনে একটু অহংকার ছিল না। স্ত্রী ও মেয়েকে নিয়ে চানুদের বাড়ি গেলেন। সকলের সঙ্গে বসে নানান রকম ভালো ভালো খাবার জিনিসের সঙ্গে তার সেই হাঁস ভাজাটিও খেলেন। চানুর চালাকির কথা বলে জমিদার মশাই হাসতে হাসতে পা জোড়ে ব্যথা ধরিয়ে ফেললেন। মেয়েটি তো আগে থেকেই চানুকে পছন্দ করত। এখন তার পোশাক দেখে এবং তার আদব কায়দা দেখে মনে মনে আরও খুশি হয়ে উঠল। খাওয়া দাওয়ার পর জমিদার বললেন, চানু, ও চানু, শুধু হাঁস চুরি করেই আমার মেয়ে পাবে না। কাল রাত্রে আমার আস্তাবল থেকে আমার 6টি ঘোড়া যদি চুরি করতে পারো তাহলে দেখা যাবে। এখন 6 জন সহিস কিন্তু 6টি ঘোড়ার পিঠে চেপে পাহারা দেবে, তুমি মনে রেখো। চানু বলল, আচ্ছা, চেষ্টা করে দেখবো এখন। সোমবার রাত্রে জমিদারের আস্তাবলে 6 জন সহিস 6টি ঘোড়ার পিঠে বসে আছে। বেজায় ঠান্ডা, রক্ত যেন জমে যেতে চায়। তাই প্রত্যেকের জামার পকেটে একটি করে গরম পানীয়ের বোতল আছে। তারা একটু একটু করে খাচ্ছে আর গাটা গরম করে নিচ্ছে। ঘুমিয়ে পড়লে তো চলবে না, তাই সকলে মিলে মহা গল্প জুড়ে দিল। চানুর জন্য আস্তাবলের দরজা খোলাই রেখেছিল। রাত যত বেশি হতে লাগলো, উড়ি বাবা, ঠান্ডাটাও যেন বাড়তে লাগলো। পানিয়ে আর সানায় না, গায়ে একেবারে কাঁপুনি ধরে গেল। এমন সময় ঠকঠক করে কাঁপতে কাঁপতে একটা কদাকার বুড়ি এসে দরজায় উঁকি মেরে বলল, ও বাবা সকল, শীতে জমে গেলাম, এক মুঠো খড় দাও তো, আস্তাবলের এক কোণে রাতটা পড়ে থাকি, তা না হলে বুড়ো মানুষ, শীতে মরেই যাব। বুড়ির পিঠে 6টা থলে, মুখে প্রায় 2 আঙুল লম্বা দাড়ি, চেহারাটি কুৎসিতের এক শেষ। বুড়ি আস্তাবলের দরজায় উঁকি মেরে বলল, কি গো, আমার কথা শুনতে পেলে না? লক্ষ্মী বাপ আমার, বুড়ো মানুষ, শীতে মরে গেলাম, ওই কোনটাতে একটু জায়গা দাও, এক মুঠো খড় নিয়ে পড়ে থাকবো এখন, দাও না, দাও না, আমাকে একটু জায়গা দাও। সহিসরা ভাবল, এলোই বা বুড়ি, বেচারি শীতে জমাট বেঁধে গেছে, ও তো আর কোনো অনিষ্ট করবে না। আস্তাবলের কোণে খড় পেতে বুড়ি বেশ আরামে বসলো। সহিসেরা দেখল বুড়ি খানিক পরেই একটা কালো বোতল বের করে একটু পানীয় খেল। বুড়ির মুখে হাসি আর ধরে না, যেন সে খুব আরাম বোধ করছে। সহিসদের বুড়ি বলল, বাবা, তোমাদের সব বোধ করি শেষ করে ফেলেছ। হ্যাঁ, আমার কাছে ঢের আছে, তবে কিনা তোমরা পাছে কিছু মনে করো তাই তোমাদের পানীয় দিতে আমি ভরসা পাচ্ছি না। একে বেজায় শীত, তার ওপর সত্যি সত্যি সহিসদের পানীয় শেষ হয়ে গেছে। বুড়ির কথা শুনে সহিসটা যেন হাতে চাঁদ পেল। সে কি বুড়িমা, তুমি যদি দাও তাহলে তো বেঁচে যাই। ও বুড়িমা, ঠান্ডায় যে মরে গেলাম। বুড়ির বোতলটি দেখতে দেখতে শেষ হয়ে গেল, তবুও সহিসদের শীত গেল না। শয়তান বুড়ি তখন আরেকটি বোতল বের করে তাদের দিল। এ বোতলের পানীয়ের সঙ্গে কি মেশানো ছিল বাবা আমি জানি না, তোমরাও জানো না,
কিন্তু খাবা মাত্র সব কটা সহিস ঘোড়ার পিঠে গদির ওপরে বসেই নাক ডাকিয়ে ঘুম দিল। তখন বুড়ি উঠে সব কটা সহিসকে খড়ের ওপর শুইয়ে ঘোড়াগুলোর পায়ে মোজা পরিয়ে দিল। তারপরে সবগুলোকে নিয়ে একেবারে চানুদের বাইরের একটা ঘরে গিয়ে উপস্থিত। পরের দিন সকালে ঘুম থেকে উঠে জমিদার মশাই কি দেখলেন? প্রথমেই কি দেখলেন? তার বাড়ির সামনের রাস্তা দিয়েই চানু ঘোড়ায় চড়ে যাচ্ছে, আর তার ঘোড়ার পিছনে পিছনে অপর 5টা ঘোড়াও চলেছে। জমিদার মশাই অবাক হয়ে চেয়ে রইলেন। মনে মনে বললেন, গোল্লায় যা তুই চানু, আর যাদের চোখে ধুলো দিয়েছিস সে বেচারারাও গোল্লায় যা। আস্তা বলে গিয়ে কি বলবো তোমাদের, সহিস বেটাদের জাগাতে জমিদার মশাইকে যে কি বেগ পেতে হয়েছিল। সকালবেলা জমিদার মশাই খেতে বসেছেন, চানুকেও ডেকে এনেছেন। খেতে খেতে এবার চানুকে বললেন, অতগুলো বোকা পাঁঠার চোখে তুমি ধুলো দিয়েছো, এতে তেমন বাহাদুরি নেই। আচ্ছা, বেলা 1টা থেকে 3টে পর্যন্ত আমি ঘোড়ায় চড়ে বাড়ির সামনে ঘুরে বেড়াবো। দেখো আমার ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াবার কায়দাটা নিও দেখি বাপু। আমার ঘোড়াটা তখন চুরি করে, তাহলে বুঝবো তুমি বাহাদুর এবং আমার জামাই হওয়ার উপযুক্ত। চানু মাথা নিচু করে বলল, যে আগে একবার চেষ্টা করে দেখব। 1টার পর থেকে জমিদার ঘোড়ায় চড়ে পায়চারি করে করে একেবারে কাইল হয়ে পড়লেন। 3টে বেজে গেল, চানুর টিকিটিও দেখতে পেলেন না। মনে করলেন এবারে বাড়ি ফিরে যাবেন। এমন সময় তার একটা চাকর পাগলের মতো ঊর্ধ্বশ্বাসে ছুটে ছুটে এসে বলল, কর্তা শিগগির বাড়ি যান। ও কর্তা, মা ঠাকুরুনকে বুঝিবা আর দেখতে পেলেন না? সিঁড়ির ওপর থেকে তিনি পড়ে গেছেন, বোধ করি হাত পা সব ভেঙে গেছে, তিনি অজ্ঞান হয়ে আছেন। আমি চললুম ডাক্তারের বাড়ি। কর্তা আপনি বাড়ি চলে যান। জমিদারের চোখ বড় হয়ে গেল, তাড়াতাড়ি তাকে থামালেন। এই এই দাঁড়া দাঁড়া। বলিস কি রে বেটা, কি সর্বনাশ! ডাক্তারের বাড়ি যে ঢের দূর, তুই আমার ঘোড়াটা নিয়ে ছোট, শিগগির ছোট। জমিদার মশাই হোঁচট খেতে খেতে বাড়ি এসে উপস্থিত। সারা শব্দ কিচ্ছু নেই, সব চুপচাপ। ব্যস্ত সমস্ত হয়ে বাড়ির ভেতরে গেলেন। সেখানে বসবার ঘরে গিন্নি আর মেয়ে দিব্যি আরাম করে বসে আছেন। তখন জমিদারের চৈতন্য হলো, এই রে, তিনি তো বুঝতে পারলেন এসব চানু ব্যাটারির চালাকি। ব্যাটা তাকে আচ্ছা ঘোল খাইয়েছে। খানিক পরেই দেখলেন চানু তার ঘোড়ায় চড়ে বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, কিন্তু চাকর ব্যাটার আর কোনো উদ্দেশ্য পাওয়া গেল না। চাকর তার জন্য একটুও কেয়ার করে না, নাই বা করলো চাকরি। চানু যে তাকে 10টা মোহর দিয়েছিল, তা দিয়ে তার অনেক দিন চলবে। পরের দিন চানু এসে জমিদার বাড়ি উপস্থিত। জমিদার বললেন, তুমি বাপু এবার নেহাত ফাঁকি দিয়েছ, ওতে তোমার ওপর আমার বড্ড রাগ হয়েছে। যাও, আজ রাত্রিরে যদি আমাদের বিছানার থেকে চাদরখানা চুরি করতে পারো, তাহলে কালকেই বিয়ের আয়োজন করব। আচ্ছা আচ্ছা, একবার চেষ্টা করে দেখব, কিন্তু এবারেও যদি ফাঁকি দেন তাহলে কিন্তু আমি আপনার মেয়েকেই চুরি করে নিয়ে যাব। রাত্রে জমিদার আর তার গিন্নি শুয়েছেন। দিব্যি জোছনা, কাচের জানলার ভিতর দিয়ে চাঁদের আলো এসে ঘরে পড়েছে। জমিদার মশাই দেখলেন হঠাৎ যেন একটা মাথা জানলা দিয়ে উঁকি মেরে দেখতে যাচ্ছিল, কিন্তু তাদের দেখতে পেয়ে আবার সরে পড়ল। জমিদার গিন্নিকে বললেন, দেখলে তো, এ বেটা নিশ্চয় চানু। তারপর বন্দুকটা হাতে করে নিয়ে বললেন, দেখো, তুমি শুধু দেখো আমি বেটাকে এখনই চমকে দিচ্ছি কেমন। জমিদার গিন্নি ব্যস্ত হয়ে বললেন, করো কি? চানুকে গুলি করবে নাকি? আরে না, তুমি কি পাগল হলে নাকি? বন্দুকে কি আর গুলি পুড়েছি, শুধু বারুদ। খানিক পরেই আবার জানলায় মাথা উঁকি মারল। ধড়াম করে জমিদার বন্দুক ছেড়ে দিলেন। সঙ্গে সঙ্গে শুনতে পেলেন ধপ করে কি যেন একটা মাটিতে গড়াগড়ি দিতে লেগেছে। জমিদার গিন্নি চেঁচিয়ে উঠলেন, হায় ভগবান! এই জন্যই বলেছিলাম বেচারি বোধ করি মরে গেছে, ওই যে ঝুপ করে পড়ল।
নইলে জন্মের মতো কানা খোঁড়া হয়ে থাকবে। জমিদার মশাই কেমন জানি থতমত খেয়ে গিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটলেন, দরজা খোলাই পড়ে রইল। জমিদার মশাই বোধ করি তখনও বাইরের জালনার কাছে পৌঁছননি, কিন্তু ঘরের ভেতর গিন্নিটা করুন শুনলেন। কর্তা ফিরে এসে দরজায় দাঁড়িয়ে বলছেন, শিগগির বিছানার চাদরখানা দাও, বেটা মরেনি বোধহয়, কিন্তু বেজায় রক্ত পড়ছে, একটু পরিষ্কার করে বেঁধে টেঁধে ওকে নিয়ে আসি, দাও। গিন্নি ঠাকরুন এক টানে চাদরখানা বিছানা থেকে তুলে দরজায় ছুঁড়ে দিলেন। চাদর নিয়ে জমিদার মশাই আবার ছুটলেন, কিন্তু কি আশ্চর্য, সেই মুহূর্তেই তিনি ফিরে এসে ঘরে উপস্থিত। সে সময়ের মধ্যে বাগানের জানলার কাছে গিয়ে আবার ঘরে ফিরে আসাচ্ছ, তোমরা বলো দেখি এ সম্ভব? ঘরে ঢুকেই জমিদার রেগে মেগে বলতে লাগলেন, বেটা পাজি চানু, পাজির পাছাড়া, তোকে ফাঁসি দেয়া দরকার। গিন্নি অবাক হয়ে বললেন, উমা, বেচারির বেজায় লেগেছে আর তুমি কিনা তাকে গালাগালি দিচ্ছ? ওর বাস্তবিক লাগাটাই উচিত ছিল। গিন্নি, বেটার বদমাইশি দেখেছ? খড় দিয়ে একটা মানুষ বানিয়ে সেটাকে কাপড় চোপড় পরিয়ে এনে জানলায় ধরেছিল। কি চাই মাথা মুন্ডু বলছো, আমি বুঝতেই পারছি না। খড়ের মানুষ হলে তার রক্ত মোজবার জন্য আবার বিছানার চাদর তুমি চেয়ে নিয়ে গেলে কেন? বিছানার চাদর? জমিদার অবাক অবাক হয়ে বলছেন, বিছানার চাদর বলছো কি? আমি তো বিছানার চাদর টাদর চাইতে আসিনি। চাদর চাইতে আসো আর না আসো আমি সেসব কিছু জানি না। তুমি এসে দরজায় দাঁড়িয়ে চাদর চাইলে আর আমিও তোমাকে চাদর দিয়েছি, জমিদার গিন্নি বললেন। গিন্নির কথা শুনে জমিদার মশাই মাথায় হাত দিয়ে বসে পড়লেন। উড়িয়া বাবা রে বাবা, কি ভীষণ শয়তান রে ও চানু, ওর সঙ্গে আমি পেরে উঠবো না। গিন্নি, কাল সকালেই চানুর সঙ্গে বিয়ের বন্দোবস্ত করতেই হবে। এরপর কি হলো বলো দেখি, বলো বলো। এরপর চানুর সঙ্গে জমিদার কন্যার বিয়ে হয়ে গেল। বিয়ের পর চানু অবশ্য খুব ভালো হয়ে গেল। তার মতো জামাই সচরাচর মেলে না। জমিদার মশাই আর তার গিন্নি শত মুখে চানুর সুখ্যাতি করেন, আর লোকের কাছে বলেন, আমাদের ঝানু চোর, চানু চানু, আমাদের ঝানু চোর। সবাই ভালো থেকো। গল্পটা যদি কেউ শুনে থাকো, বাড়িতে আবার উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর বইটা খুলে পড়বে। একই কথা, একঘেয়ে কথা, আমি যতবার আসবো সেটাই বলে যাব। নমস্কার।